7 বছরে অন্তত 2,500 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছে এলিট সিকিউরিটি সার্ভিসেস কোম্পানি এবং তার দুই মালিক। প্রাথমিকভাবে 72 কোটি টাকা কর ফাঁকি দাবি করেছে এনবিআর এর কর গোয়েন্দা ইউনিট। কর গোয়েন্দাদের ধারণা, সিকিউরিটি সার্ভিসের আড়ালে অবৈধ সম্পদ ব্যবস্থাপনা করে এই কোম্পানিটি। তবে অভিযোগ অস্বীকার করেছে এলিট। রুহুল আমিনের রিপোর্ট। প্রায় 23,000 নিরাপত্তা কর্মীর বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড। সাবেক সেনা কর্মকর্তা শরীফ আজিজের পারিবারিক মালিকানাধীন এই কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি তদন্তে নামে কর গোয়েন্দা ইউনিট। মেলে ব্যাপক অনিয়মের তথ্য। গোয়েন্দা প্রতিবেদন বলছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট মিলেছে 37টি, কিন্তু আয়কর নথিতে দেখানো 9টি। গোপন করা অ্যাকাউন্টে জমা হওয়া টাকাও গোপন করেছে কোম্পানিটি। গোয়েন্দারা জানান, কোম্পানি অ্যাকাউন্টে 2,217 কোটি টাকা জমা হলেও আয়কর নথিতে দেখানো হয় 761 কোটি। কোম্পানির ব্যাংক স্থিতি ছিল 200 কোটি টাকা, কিন্তু দেখানো হয় 44 কোটি। এতে কর ফাঁকি অন্তত 22 কোটি টাকা। এছাড়া গুলশান ভাটারা এলাকায় রয়েছে কোম্পানির 3টি প্রশিক্ষণ একাডেমি, রয়েছে ডগ স্কোয়াড। এসব তথ্যও নেই আয়কর রিটার্নে। আমাদের যে কনসালটেন্ট আছে যারা কাজ করেছে তাদেরকে আমরা ধরেছি যে কোথায় কোথায় ভুল আছে সব বাইর করেন। যদি কোনো ডিক্লেয়ার না থাকে সব ডিক্লেয়ার দেন। আর আমাদের এনবিআর থেকেই বলছে যে এফডিআর এর পয়সা তো কেটেই নিয়ে রাখে 10% মনে হয়, বুঝছেন। কিন্তু আমাদের ওরকম কোনো প্রবলেম না। 300 এফডিআর না, আমাদের এখন এফডিআর আছে টোটাল 26 কোটি টাকা। ব্যক্তিগত কর নথিতেও তথ্য গোপন করেন শরীফ আজিজ ও তার স্ত্রী, কোম্পানি পরিচালক সেনেস এমবিল। নথিতে তারা ব্যাংক অ্যাকাউন্ট দেখান 3টি, কিন্তু তদন্তে মেলে 3 শতাধিক। গোয়েন্দারা জানান, শরীফ আজিজ 267 কোটি টাকা সঞ্চয়ের তথ্য গোপন করেন, সেনেস এমবিল গোপন করেন 219 কোটি। দুজনের কর ফাঁকি 50 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, অবৈধ সম্পত্তি গোপন করার প্রবণতা বেশি থাকে। হোয়াইট মানি কিনা নিয়ে সন্দেহ আছে আমার। একটা হলো উপার্জনের উপায়টাই বৈধ না, আর হলো উপার্জনের উপায় বৈধ কিন্তু উনি যথাযথ পরিমাণ ডিক্লেয়ার করেন নাই ট্যাক্সে। এই দুই রকম। নথি বিশ্লেষণে স্বামী স্ত্রীর বৈধ সম্পদের পরিমাণ মিলেছে 24 কোটি টাকা। গোয়েন্দারা জানান, চূড়ান্ত হিসেবে কর ফাঁকি ছাড়াবে 100 কোটি টাকা। সঠিকভাবে কর না দিলেও 6 কোটি 66 লাখ টাকা উৎসে কর ফেরত নিয়েছে কোম্পানিটি। রুহুল আমিন, 71, ঢাকা। শেখ হাসিনার পরিবারের পাশাপাশি এস আলম, বেক্সিমকো এবং নাবিল গ্রুপ সহ মোট 10 শিল্প গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্যায়ন এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে মামলা করতে আগামী মাসে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হবে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, হুট করে কোনো কিছু না করে সরকারের উচিত সুকৌশলে সতর্কতার সাথে এগোনো। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। অর্থ পাচার আর লুটপাট করে দেশের আর্থিক খাতকে পঙ্গু করেছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে শেখ হাসিনা এবং তার সহযোগী কয়েকটি শিল্প গ্রুপ মিলে পাচার করেছে লাখ কোটি টাকা। তালিকায় উপরের দিকে ছিল এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদারো, আরামিট গ্রুপ। দেশ থেকে বেহাত হওয়া অর্থের প্রায় পুরোটাই পাচার হয়েছে এই শিল্প গ্রুপগুলোর হাত ধরে। তবে পট পরিবর্তনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত রাঘব বোয়ালদের অর্থ ফেরত আনতে সিআইডি, এনবিআর ও দুদকের সমন্বয়ে গঠন করা হয়েছে 11টি টিম, যার নেতৃত্বে আছে বিএফ আইয়ুব। আর্থিক গোয়েন্দা সংস্থাটি বলছে, শেখ হাসিনার পরিবার ছাড়াও 10 শিল্প গ্রুপের সম্পদের সার্বিক তদন্ত ও মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে। পাচার হওয়া টাকার গন্তব্য দেশের আদালতে মামলা করতে আগামী মাসে নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান। বলতে পারবো যে আমরা মামলা দায়ের করার উদ্দেশ্যে যে ঠিক বিজড়িত অর্থ এবং বিজড়িত সম্পদের পরিমাণ কত সেটার মূল্যমান স্থির করার কাজ চলছে। সেটা স্থির করার পরেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অঙ্ক পাচার করা হোক বা অবৈধভাবে সম্পদ অর্জন করা হোক, এই দুয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে গভর্নরের নেতৃত্বে টাস্ক ফোর্সও। এ বিষয়ে এ পর্যন্ত টাস্ক ফোর্সের 7টি সভাও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গ্রুপের প্রায় 17,000 কোটি টাকার শেয়ার এবং ব্যাংকে থাকা 4,000 কোটি টাকা জব্দ করেছে আদালত। বিএফআইইউ বা সেন্ট্রাল ব্যাংক ডিসকভার করতে পারবে না। সেন্ট্রাল ব্যাংকের কাছে দুদক যেসব নোটিশ দিয়েছে সেগুলো একটু তাকে দেখতে হবে, আর দুদককে দেখতে হবে তার নিজস্ব মেকানিজম প্রয়োগ করে ওখানে অভিযোগ আসলে
ওখানে যেই পন্থা সেই পন্থায় ইনভেস্টিগেটিভ পদ্ধতিতে ডিটেকটিভ কায়দায় সেটা বার করতে হবে। যদি টাকাটা দেশে থেকে থাকে তাহলে যতটা সহজ হবে, টাকাটা যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে এটা সম্ভাবনা সেই তুলনায় কম, কিন্তু চেষ্টা তো আপনাকে করতেই হবে। তবে দেশের বাইরে চলে যাওয়া অর্থ ফেরত আনা ততটা সহজ হবে না বলছেন এই বিশ্লেষক। এবং যদি পারে তো খুবই ভালো, আমরা উই অল সাপোর্ট ইট, উই অল প্রে ফর ইট, যে আমাদের সম্পদ নিয়ে চলে গেছে, তাই না? কিন্তু ওদের যে আর্গুমেন্টটা যে এই সমস্ত ডেভেলপ কান্ট্রিতে অ্যাকাউন্টে যখন নাকি টাকা পয়সা ঢুকে, এরা কিন্তু ভেরিফাই করে ঢুকায়, ওদের আটকাতে পারবেন না তো আপনি আইনে। তো ওয়ান্স ইট ইজ গেটিং এন্ট্রি, তারপরে সেখান থেকে বের করানো ইজ ভেরি টাফ। মামলার বাইরেও সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ থাকা উচিত বলেও মনে করেন এই বিশ্লেষক। মানি লোন করে একটা সমঝোতার ব্যাপার আছে না, কেন আমরা সমঝোতায় যাচ্ছি? কারণ আমরা অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। দর্শক, এ পর্যায়ে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রকল্পের মাধ্যমে করা আশ্রয় প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল, তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। আজকে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ, আপনাদের হাতে চাবি তুলে দেওয়া, এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সেনাবাহিনীর যারা এই কাজে নিয়োজিত ছিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়, এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যে এটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই, তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। তো কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্টে জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামনে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসত বাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের
প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনীর যারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনছিলেন এবং মূলত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ অনুষ্ঠান চলছে এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মের প্রথম সপ্তাহে তাকে দেশে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসে যোগাযোগ করেছে বিএনপি এবং জানা গেছে মের ৩ তারিখ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা করতে পারেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরতে পারেন 2 পুত্রবধূ। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গেল 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। 7 বছর পর ছেলেকে কাছে পেয়ে আপ্লুত হন সাবেকই প্রধানমন্ত্রী। এরপর গেল 4 মাস ধরে লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয় বেশ কিছুদিন ধরেই বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল। আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন সাবেকই প্রধানমন্ত্রী। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসেও যোগাযোগ করেছে বিএনপি। একাধিক সূত্র জানিয়েছে দীর্ঘ 17 বছর পর বেগম জিয়ার সাথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানও দেশে ফিরতে পারেন। সাথে থাকবেন আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানও। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়। শফিকুল হক, 71, ঢাকা। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য বা ডিজি কার্গো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া জেটিতে কন্টেইনার জট কমাতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে বেসরকারি অফ ডকগুলোতেই খালাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিপজ্জনক সব পণ্য জাহাজ থেকে নামানোর সঙ্গে সঙ্গে ডেলিভারি নেওয়া এবং ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদনে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কেমিক্যাল পণ্য ও বিপজ্জনক রাসায়নিক মালামাল বোঝাই কন্টেইনার। শুধু বন্দরের পিসেডেই 400 মেট্রিক টন ওজনের 1006 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক মালামাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বন্দরের এক চিঠিতে। এর মধ্যে দীর্ঘদিনের পুরাতন ও ধ্বংসযোগ্য কেমিক্যাল এবং ডেঞ্জারাস কার্গোর পরিমাণ 59 মেট্রিক টন ওজনের 196 প্যাকেজ। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এসব পণ্য নিলামের পাশাপাশি নতুনভাবে আমদানি করা ডেঞ্জারাস কার্গো দ্রুত ডেলিভারি করতে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কোনো আইটেম আপনার এসে এখানে আননেসেসারি আপনার পড়ে থাকবে না। এখন দেখেন প্রায় 14-15 বছর ধরে আইটেম পড়ে আছে, এটা তো হওয়া উচিত না।
এটা দিনের মধ্যে থাকা উচিত, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, তার বেশি হওয়া উচিত। শুধু পিসহেডে নয়, বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক পণ্য বোঝাই 286টি ইউএস কন্টেইনার রয়েছে। এর মধ্যে জরাজীর্ণ অবস্থায় রয়েছে আরও অন্তত 40টি কন্টেইনার। এমনকি দীর্ঘদিনের পুরানো বেশ কিছু কন্টেইনার মরিচা ধরে ভেঙে পড়েছে। এতে কেমিক্যাল বাইরে ছড়িয়ে পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 500 মেট্রিক টন কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্যবাহী 300 কন্টেইনার রয়েছে। এই অবস্থায় সব ধরনের পণ্যের ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তরের ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিপূর্বে 2009 সাল থেকে প্রায় 38টা আইটেম এ পর্যন্ত বাইরে ডেলিভারি হচ্ছে এই ডিপোগুলোতে। তো আমরা এনবিআরকে রিকোয়েস্ট করার পরে সম্প্রতি ওনারা আরও 12টা আইটেম অ্যালাউ করেছে। এখন সর্বমোট 50টা আইটেম ডিপো থেকে ডেলিভারি যাবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথনাইন ও গ্লিসারিল, আছে স্ট্যাপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এতে বেনিফিটটা যেটা হবে, আপনার যে পোর্টের উপরে পোর্টে যে কন্টেইনার যেই স্ট্যাক হয়ে থাকতো, সেটা এই পণ্যগুলো কন্টেইনারগুলো ইজিলি পোর্ট থেকে সরাসরি অফডকে চলে যাবে। অফডক এখানে অ্যাসেসমেন্ট হয়ে এক্সামিন হয়ে অ্যাসেসমেন্ট হয়ে অফডক থেকে খালাস হবে। সো পোর্টে আমাদের পণ্য দরটা কমে আসবে। বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতার এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বর্তমানে আমাদের টোটাল ক্যাপাসিটি দিয়ে আমরা 50% এফসিএল আমদানি পণ্য হ্যান্ডেল করতে পারবো। সুতরাং 12 ধরনের পণ্য হ্যান্ডেল করতে অফডকের কোনো সমস্যা হবে না। বরং আমরা আরও 17 ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বের করে দেওয়ার জন্য এনবিআর বা রাজস্ব বোর্ডে আবেদন করেছি এবং আমরা মনে করি এই 17 ধরনের পণ্য অতি শীঘ্রই অফডককে দিয়ে দেওয়া উচিত হ্যান্ডেলিংয়ের জন্য। গত বছরের শেষ 2 মাসে 59 কন্টেইনার বোঝাই কেমিক্যাল এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মধ্যে 15 থেকে 20 বছরের পুরানো কেমিক্যালও ছিল। হাসান আহমেদ, 71। দর্শক, রমনার বটমূলে যে বোমা হামলা হয়েছিল, সেই হামলার যে ডেথ রেফারেন্স এবং একই সঙ্গে আপিলের রায়ের জন্য 8ই মে দিন ঠিক করেছে হাইকোর্ট। এবং এই বিষয়ে আরও আপডেট নিয়ে আমাদের সঙ্গে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, একবার একটু জানিয়ে দেবেন আসলে আদালত কি বলেছে এবং মামলার যে আপিলটা ছিল সে আপিল সম্বন্ধে যে তথ্যগুলো জানেন আরও একবার আমাদেরকে একটু জানাবেন সৈকত। আপনি জানেন যে 2001 সালে যে রমনার বটমূলে যে পহেলা বৈশাখের যে বর্ষবরণ অনুষ্ঠান ছায়ানটের উদ্যোগে হয়ে থাকে, সেই বর্ষবরণের অনুষ্ঠানে কিন্তু এই বোমা হামলা হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে 9 জন মারা যায়, পরে আরেকজন হাসপাতালে মারা যায়। এবং এই যে বড় নির্মম যে হত্যাকাণ্ড, এই ঘটনায় দায়ের করা মামলার যে পরবর্তী শুনানি হয় এবং 2014 সালে নিম্ন আদালতের যে রায় দেয়, সেই রায় কিন্তু তখনকার যে মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং এই হত্যাকাণ্ডের বা এই রায়ের যে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু আসামিরা আবার আপিল করেন এবং সেই মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টে যে আপিল শুনানি শুরু হয় হাইকোর্টে। এবং 2016 সালে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি নির্ধারণ হলো কিন্তু প্রায় 2 যুগ, আজকে কিন্তু প্রায় 24 বছর পরে কিন্তু আজকে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ, যদিও মামলার এগুলো শুনানির জন্য নির্ধারিত হয়েছিল, পরে 3টি হাইকোর্ট বেঞ্চে কিন্তু এই মামলার তখনকার যে আওয়ামী লীগ সরকার আমলের যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কিন্তু বিভিন্নভাবে এই মামলা দিয়েছে। তবে সর্বশেষ আজকে বিচারপতি বেঞ্চে কিন্তু আজকে এই মামলার ডেথ রেফারেন্সের শুনানির যে বা আপিলের রায়, সেটা কিন্তু আগামী 8 মে সেটা নির্ধারণ থেকে আন্তর্জাতিক গত বছরের আগে এই সরকার আসার পরেই মূল তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি সৈকত, এবং নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়ে আরও স্পষ্ট করে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। জেলে পরিবারে বইছে উৎসব আমেজ। এরই মধ্যে নদীতে নামার সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। তবে এবারও জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শেষ হলে ঠিক সময়ে বরাদ্দের চাল পাননি তারা। কামরুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর তীরে জেলেদের কেউ জাল ঠিক করছেন, কেউ বা নৌকা। ট্রলার মেরামত শেষে ধুয়ে মুছে করছেন রং। এভাবে দিন রাত কাটছে তাদের ব্যস্ত সময়।
শুধু তাই নয়, ভোলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলেপল্লীতেও এখন উৎসবের আমেজ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দে আছেন জেলেরা। মৎস্য আড়তগুলোতেও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। আশা করা হচ্ছে প্রচুর মাছ ধরা পড়বে। 2 মাসে কোনো নদীতে যাই নাই, এখন জাল ফাল সব কিছু লাইন করে আস্তে আস্তে নৌকায় উঠেতেছি। এই রাত্রে আলাদা বাচ্চার বাচ্চা আমরা নদীতে যাবো। নৌকা রং টং দিছি, অনকা আজকের থেকে নামি যাম নদীতে। এখন মানে নৌকা হাজার টাজার রং টং করে পরিষ্কার করতেছি, নৌকা সুন্দর জানি লাগে। নৌকা টোকা ঠিক করছে, এখন যাইব মাছ পাইলে তারপর লাঞ্চের আনলে চলতে ফিরতে পাইব। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় ভোলার 2 লাখেরও বেশি জেলে বিপাকে পড়েন। এ সময় জেলেদের কর্মহীন দিন কাটে অভাব অনটনে। তারা জানান, ঠিক সময়ে সরকারি সহায়তা পাননি অনেক জেলে পরিবার। দেনা ভান হয়ে গেছি, আজকে থেকে নদীতে নাম, কিন্তু আল্লাহ যদি মাছ দেয় দেনা ভান আমরা শোধ দিতে পারি। আমরা কেনাকাটা করবো, নদীতে জেলেরা মাছ ধরবে, মাছ আনবে, ঘাটে বিক্রি করবে, জেলেরাও কিছু হয়তো লাভবান হবে, আমরা 2-4 টাকা পাইব। জেলা মৎস্য কর্মকর্তা জানান, 2 মাস মাছ শিকার বন্ধ থাকায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পাশাপাশি আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল, সেটা আমরা সঠিকভাবে আমাদের ভোলা জেলা 89,600 জেলার মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছে। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল মাসে দেশের 6টি অভয়াশ্রমে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার মাছ ধরা বন্ধ ছিল। নূর তাজমিন নীর, 71। জাটকা রক্ষায় একইভাবে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরেও ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন মেঘনাপাড়ার জেলেরা। জেলে পাড়াগুলো এখন কর্মব্যস্ততায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে। তবে জেলেদের অভিযোগ, এখানেও সরকার জাটকা ধরা নিষেধাজ্ঞা দিলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। খাদ্য সহায়তাও ঠিকভাবে পাননি তারা। আলামিন ভূঁইয়ার তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনা উপকূলীয় জেলেপাড়াগুলোতে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রাত 12টায় শেষ হবে নিষেধাজ্ঞা। এরপরই জেলার প্রায় 1.5 লক্ষ জেলে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার আশায় নামবেন পদ্মা মেঘনায়। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও নতুন করে বিনিয়োগ করেছেন তারা। কাঙ্ক্ষিত ইলিশ পেলে তার স্বপ্ন পূরণ হবে। এখন এই যে অভিযান শেষ হয়ে আছে, এই সমস্ত একটা নাও হাজাইতে 2 লাখ 3 লাখ টাকা লাগে। তেল মালামত, নৌকার ফাড়াতন, জাল মেরামত, গাইল 3 লাখ টাকার মতন লাগে। আচ্ছা, মাছ ফললেছে না, এটা আমাকে লাভ হইব নাকি? দেনা ভেনাও দিতারুম, কিস্তিও দিতারুম, খাইতামও পারুম। আর যদি মাছ না পড়ে, এখন আমরা এই দেনা ভেনা দিব কি দিয়া? তবে জেলেদের অভিযোগ, মাছ ধরা থেকে বিরত থাকলেও ঠিকমতো খাদ্য সহায়তা পাননি অনেকে। তার উপর ঋণের কিস্তি চালাতে বাধ্য হয়েছেন তারা। 2 মাসে মনে করেন আমরা চাল 2 টিপে চাল এক লগে দিছে, কিন্তু আমরা ঠিক মতন চাল পাই না। 80 কেজি চাল দেওয়ার কথা, আমরা চাল পাইছি মনে করেন না 60 কেজি উপরে না। কিস্তি চলছে, কালকেও কিস্তি দিছি 6,000 টাকা দেলা করে। তো না, এবার বুঝান হয়েছে ধাক্কা কম দর হয়েছে বছর। এদিকে নিষেধাজ্ঞার 2 মাস নদীতে কঠোর অভিযান চালানো হয়েছে বলে জানান নৌ পুলিশ কর্মকর্তা। আর মৎস্য বিভাগের দাবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি রাখায় অভিযান সফল হয়েছে। কাঙ্ক্ষিত ইলিশও মিলবে। অভিযানকালে 180টি মামলায় প্রায় 400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় 16 কোটি মিটার জাল ও 250টি নৌকা ও 30,000 কেজি জাটকা জব্দ করা হয়। প্রায় 80% জাটকা রক্ষা করতে পেরেছি এবং এই জাটকা রক্ষা করার কারণে আমরা আশা করি আগামী বছর আমাদের যে দেশের লক্ষ্যমাত্রা 6 লক্ষ মেট্রিক টন ইলিশের উৎপাদন, আমরা এই সফলতার দ্বারপ্রান্তে যাব। জাটকা বিচরণের জন্য দেশের অন্যতম অভয়াশ্রম এলাকা চাঁদপুরের পদ্মা মেঘনার 60নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল 2 মাস এই এলাকার ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। হাসান আহমেদ, 71। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন 71-এ, চলছে সংবাদ সংযোগ।
বলছিলাম শিরোনামে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা গেছেন শিশুসহ 14 জন। আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে বড়বাজার এলাকার বহুতল ঋতুরাজ হোটেলে আগুন লাগে। প্রায় 8 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট গভীর রাতে সে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ঢুকতে ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক সময় লেগে যায়। সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। এই আগুনের সূত্রপাত খতিয়ে দেখতে এরই মধ্যে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আমরা 14 জনের মৃত্যুর খবর বলছি, কিন্তু সংখ্যাটা আরো বাড়লো কিনা এবং এখনকার পরিস্থিতি কি দেখছেন আপনি? 14 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং মৃত্যুর সংখ্যা বাড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অল্প কিছুক্ষণের মধ্যে যে বহুতল হোটেলে, আবাসিক হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে ফরেন্সিক কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন আসবেন, তারা নমুনা সংগ্রহ করবেন এবং যে গাফিলতিটা হচ্ছে যে এখানে কি করে আগুন লাগলো, অগ্নি নির্বাপনের যে পরিকাঠামো সেটা ছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে এই যে বৃষ্টি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যেই কিন্তু তদন্তকারীরা তারা তদন্ত করছেন এবং গতকাল 7:30 নাগাদ বড়বাজারে যে ফলপট্টি আছে কলকাতার, সেই ফলপট্টিতেই আগুন লাগে। ফলপট্টির এই যে বহুতল রেস্টুরেন্ট সেই এবং আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট, সেখানে আগুন লাগে। তারপর কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে 13 জনের মৃত্যু হয়। আর একজন নামার সময় সে যখন পাইপ বেয়ে নামতে যায় হোটেল থেকে, তখন তিনি পড়ে আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত আর কি বলে ঘোষণা করা হয়। পাশাপাশি আরেকটি যেটা বিষয়, এই যে ময়না তদন্ত, মৃতদের সেই ময়না তদন্ত আজই সম্পন্ন হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং পরবর্তীতে জানা যাবে যে এই যে হোটেলে যে আগুন লেগেছে, সেই আগুন লাগার মূলত যে গাফিলতি, সেই গাফিলতির জায়গাগুলো কি কি ছিল, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের তদন্তকারীরা। নিশ্চয়ই সে আপডেট নিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে আরো কথা হবে। সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।